কথা বিশ্বাস করুন। স্যার, প্রাসাদের পেছন দিকে একটা ছোট্ট সিঁড়ি পাওয়া গেছে, কিন্তু একেবারে ভাঙাচোরা। যেমন সিঁড়ির কথা ও বলছে সেরকম তো একেবারেই না। স্যার, এইদিকে তো কোনো সিঁড়িই নেই। স্যার, আমি ওদিকে সিঁড়ির কথা বলছি না, আমি এখানকার সিঁড়ির কথা বলছি স্যার। আরে ওই সিঁড়ি দিয়ে আমি উপরে গেছিলাম, সেখানে গিয়ে আমি উইশ চেয়েছিলাম স্যার, প্লিজ বিশ্বাস করুন, আমি মিথ্যে বলছি না, আমি মিথ্যে বলছি না। আমি দেখছি। এসো অনুষ্কা, দেখো দেখো তোমার সিঁড়ি। এটা হতে পারে না, এটা হতে পারে না স্যার, সিঁড়িটা এইখানেই ছিল। কে বলেছিল তোমাকে এখানে এই প্রাসাদে আসার জন্য? তান্ত্রিক মিশকা, ও বলেছিল যে এই প্রাসাদে চোখ বন্ধ করে যে উইশ চাওয়া যায় সেটা পূরণ হয়। স্যার, অনুষ্কা যে মিশকা নামের তান্ত্রিকের দোকানের কথা বলেছিল সেটা এই শপিং কমপ্লেক্সেই আছে। শপ নাম্বার 108। এইটা কিন্তু এটা তো দেখছি কোকালি ইনভেস্টমেন্টের অফিস। তুমি ঠিক জানো ও এই অফিসটার কথাই বলেছিল? হ্যাঁ স্যার, ও অ্যাড্রেস তো এটাই বলেছিল। আরে রামু, তাড়াতাড়ি করো, সন্ধ্যের মধ্যেই ঘরটা খালি করতে হবে। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আচ্ছা, এই দোকানটায় তো একজন তান্ত্রিকের অফিস ছিল, সেটা কোথায় গেল? ওর সাথে কোনো দরকার আপনাদের? হ্যাঁ, আপনারা কি ওর বন্ধু না ক্লায়েন্ট? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আরে স্যার, গতকালই আমি মিশকা আর ওর হাজবেন্ড প্রমোদের নামে পুলিশে ডায়েরি করিয়েছি। স্যার, ওদের ব্যাপারে কিছু জেনেছেন? আপনি কে? স্যার, আমি হলাম এই দোকানের মালিক রমেশ। কিন্তু আপনি ওর নামে রিপোর্ট কেন লিখিয়েছিলেন? আরে স্যার, 2 সপ্তাহ আগে আমি প্রমোদকে এই ঘরটা ভাড়া দিয়েছিলাম, আর ও এখানে একটা ইনভেস্টমেন্টের অফিসও খুলেছিল। আর স্যার, গত শনিবার ও আমাকে ভাড়া ডিপোজিট দেওয়ার কথাও বলেছিল। আপনি কি ওদেরকে চিনতেন যে কোনো ভাড়া ডিপোজিট ছাড়াই আপনি এই দোকানটা ওদেরকে দিয়ে দিলেন? না ম্যাম, আমি তো ওদের বিশ্বাস করেছিলাম, কিন্তু পরশুদিন যখন আমি এখানে এলাম তখন দেখলাম ও স্ত্রী এই অফিসের মধ্যে একটা তান্ত্রিকের অফিস খুলে বসে আছে, আর এই সাইনবোর্ডটাও লাগানো। তারপর আমি প্রমোদকে বললাম যে সব কিছু এখানে চলবে না, তো প্রমোদ তখন আমায় বলল ওর স্ত্রী নতুন অফিস নিয়েছে আর 2-4 দিনের মধ্যে ওরা চলে যাবে। আবার অন্য কোথাও শিফট করে যায়নি তো? জানি না স্যার, রাতারাতি ওরা দুজনে অফিস খালি করে দিয়েছে, আর আমার 15 দিনের অ্যাডভান্সটাও দিল না স্যার। আপনার সাথে ওদের যে এগ্রিমেন্টটা হয়েছিল তাতে ওদের পুরনো অ্যাড্রেসটা থাকবে, দেখান তো সেটা। স্যার, এগ্রিমেন্ট তো করা হয়নি, আমি ভাবলাম পরে করে নেব। আপনার কাছে নিশ্চয়ই ওর ফটোগ্রাফও নেই? না ম্যাম, ফটোগ্রাফও নেই। জানা আছে তোমার বিনা এগ্রিমেন্টে দোকান ভাড়া দেওয়া কত বড় অপরাধ? জানি স্যার, ভুল হয়ে গেছে, সরি। ব্যাস, সরি বলে দিলেন আর ব্যাপারটা মিটে গেল। কবে বুঝবেন আপনারা? মুখটা মনে আছে ওদের? হ্যাঁ স্যার, মুখটা মনে আছে। ওদের স্কেচ বানাও। হ্যাঁ স্যার। এবার অনুষ্কার থেকে জানতে হবে যে ও এই জ্যোতিষের ব্যাপারে জানলো কি করে। এখানে আরে স্যার, আপনারা বিধির খুনির খোঁজ পেলেন? খুব তাড়াতাড়ি জানা যাবে, কিন্তু তোমার কাছে এমন কোনো খবর আছে যেটা আমরা জানতে চাইছি? স্যার, আমার কাছে? আগে হ্যাঁ,
খুব উৎসাহী মনে হচ্ছে তোমাকে এই আত্মার অলৌকিক কাহিনীর প্রতি। আজ্ঞে হ্যাঁ, আমার ছোট থেকেই আত্মা আর অলৌকিক ব্যাপারগুলো ভালো লাগে। তুমি অনুষ্কাকে ওই তান্ত্রিকের ব্যাপারে বলেছিলে তাই না? হুম, স্যার ওর ঠিকানাটা আমি একটা বিজ্ঞাপনের কাগজে পেয়েছিলাম। সেই বিজ্ঞাপনের কাগজটা আছে আপনার কাছে? দেখি একটু। দেখছি। তন্ত্র বিশেষজ্ঞ মিশিকা, আত্মা অনুসন্ধান কেন্দ্র, চক নাম্বার 108, রেনবো শপিং মল। স্যার এটা তো সেই ঠিকানা যেখানে আমরা গেছিলাম। নেত্রাবতী একটা কথা বলো, এই ঠিকানাটা, এই তান্ত্রিকের ঠিকানাটা কেন কেন দিয়েছো তুমি অনুষ্কাকে? আসলে স্যার ও খুব চিন্তায় থাকতো মাঝে মধ্যে, আর অদ্ভুত ব্যবহারও করতো। অদ্ভুত ব্যবহার মানে? মানে বলছি, লাইট অফ করে ঘন্টার পর ঘন্টা অন্ধকারে বসে থাকতো, কারোর সাথে কথা বলতো না। আর শুধু তাই নয়, লেকচারে তো ওর মনই বসতো না। পেজের মধ্যে খালি বিধির নাম লিখতো, কম করে তো 3-4 পেজ লিখে দিয়েছিল। আর শুধুমাত্র এই কারণে তুমি অনুষ্কাকে ওই তান্ত্রিক মিসকার অ্যাড্রেস দিয়েছো? হ্যাঁ, না স্যার, এইসব ব্যাপারে তো আমি নিজেও বিশ্বাস করি না। আমি ভাবলাম এতে হয়তো মনের জোর পাবে আর নিজের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে। হ্যাঁ, কিন্তু ওই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসার বদলে এসবের সঙ্গে আরো বেশি জড়িয়ে পড়ে। সত্যি কথা বলতে, যদি আমি জানতাম যে এই সবকিছুর কারণে বিধির মৃত্যু হবে, তাহলে আমি এটা কখনো করতাম না। ঠিক আছে, যদি দরকার পড়ে আমরা তোমার সঙ্গে আবার দেখা করব। অনুষ্কা, হ্যাঁ স্যার, আমরা তোমার রুমটা চেক করব। চলুন স্যার, চলো। আসুন। রুমটাকে খুব ভালো করে চেক করো। স্যার, স্যার এই দেখুন, ভীষণ অদ্ভুত ছবি। আচ্ছা, এগুলো কি তুমি এঁকেছো? আমি পেন্টিং করতে ভালোবাসি স্যার। আমার মাথায় যেটাই আসে আমি সেটাই স্কেচ করি। স্যার, কারো একটা ছবি পাওয়া গেছে। এটা কার ছবি? তোমার বাবার? হ্যাঁ, কিন্তু কয়েক বছর আগে বাবা মারা যান। আমার কাকা কাকিমাই আমাকে মানুষ করেছেন। ইনফ্যাক্ট কলেজ আর হস্টেলের খরচটাও ওনারাই দেন। স্যার, হ্যাঁ, এই ওষুধগুলো পেলাম। কিসের ওষুধ এটা? ওই আমার মাথার যন্ত্রণা হয়, তাই সেটারই ওষুধ এটা। এক্সকিউজ মি স্যার, এই দেখুন। এই ওষুধটা তো দেখে মনে হচ্ছে এটা কোনো সাইকিয়াট্রিস্ট প্রেসক্রাইব করেছেন। স্যার, এই নিশ্চয়ই আমাদের থেকে কিছু লুকাচ্ছে। স্যার ওই তান্ত্রিক নিশিকারও স্বামীর এখনো খোঁজ পাওয়া যায়নি। ঠিক আছে, প্রথমে এই সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখা করি, আর পুরবী অনুষ্কার ওপর কড়া নজর রাখো। আসছি। এক্সকিউজ মি ডক্টর। আরে আপনারা দেখুন, আমি বিনা অ্যাপয়েন্টমেন্টে কারোর সঙ্গে দেখা করি না। ডক্টর, আমরা সিআইডি থেকে এসেছি আর আপনার থেকে কিছু জানতে চাই। ঠিক আছে, বলুন। আপনার একজন পেশেন্ট আছে, অনুষ্কা। ও, অনুষ্কা। হ্যাঁ, আচ্ছা, কি কারণে ও আপনার কাছে ট্রিটমেন্ট করায়? দেখুন, গত 2 বছর ধরে ওর মানসিক অবস্থা ঠিক নেই, আর সেই জন্যই ও ট্রিটমেন্ট করায়। কেন? কি হয়েছিল ওর?
আসলে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট? হুম। এই কারণের জন্য কি ওর মাথা প্রবলেম দেখা দিয়েছে? আসলে ওই দিনেই ওর বাবা নিখোঁজ হয়ে যায়, তারপরে এই অ্যাক্সিডেন্ট। দুটো ঘটনায় ওর মনে প্রচুর প্রভাব সৃষ্টি করে। আচ্ছা ডক্টর, এটা বলুন যে আপনার ট্রিটমেন্টের পরে ওর অবস্থা কিরকম ছিল? ওর অবস্থা তো খুবই উন্নত হয়েছিল, বাট ইউ নো, খুব গভীর আঘাত, সারতে তো সময় লাগবেই। স্যার এর মানে ও এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। হ্যাঁ স্যার, আর হয়তো সে কারণেই ও ওই সিঁড়ির কথা বলছে যেটা ওই প্রাসাদে নেই। আচ্ছা ডক্টর, এরকমটা কি হতে পারে যে এরকম পেশেন্টরা এরা কোনো ক্রাইম করেছে আর সেটাকে লুকোনোর জন্য কোনো গল্প বানাতে পারে যে আমি নিজেই ভিকটিম, আর এরকম কি হতে পারে? দেখুন, মন হচ্ছে খুব জটিল একটা বিষয়। আমি তো কি, পৃথিবীর কোনো ডাক্তারই এই ব্যাপারে পরিষ্কার কিছু বলতে পারবে না। এটা তো ঠিকই। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো এসিপি স্যার। স্যার ও করিডোরে বসে আছে, অন্যমনস্ক হয়ে আছে। আমি ওর উপর নজর রাখছি স্যার। ঠিক আছে প্রবীর, ওর প্রত্যেকটা মুভমেন্ট তুমি নজরে রাখো আর বলতে থাকো ও কোথায় কি করছে। ওকে? ঠিক আছে স্যার, অন্যরকম কিছু দেখলে আমি আপনাকে ফোন করছি। ঘুঙুরের শব্দ। কে ওখানে? কে ওখানে? চন্দা, তুমি? আমার ফোন, টর্চ, আমার ফোন কোথায় গেল? সন্ধ্যা কোথায় চলে গেল? তোমার বাবার কাছে ফিরে যাও।
বাঁচাও! বাঁচাও! ছাড়ো, ছাড়ো আমাকে! কি হয়েছে তোর? কি হয়েছে? এরকম করছিস কেন? অনুষ্কা কি হলো, অনুষ্কা? আরে কি হয়েছে? আমি জানি না, আমি তো অন্ধকারে হাঁটছিলাম আর দেখলাম যে ও চিৎকার করছে। আমি এক্ষুনি ওখানে চন্দাকে দেখেছি। চন্দা? চন্দ্রা? চন্দ্রা কে? কেউ নতুন এসেছে হোস্টেলে থাকতে? না না, ওই মেয়েটা লাল শাড়ি পরে। হ্যাঁ, ওই যে ওইদিকে, ওই সিঁড়ির কাছে। আরে না না, নিশ্চয়ই তুমি ভুল দেখেছো। না, আমার কোনো ভুল হচ্ছে না। আমার কথা বিশ্বাস করো, আমি মিথ্যে করি। দাঁড়া দাঁড়া, শান্ত হ। ওকে, ওয়েট ওয়েট, রিল্যাক্স, আমি দেখছি। এখানে তো কেউ নেই, আর কিছু লেখাও নেই। অনুষ্কা, ওখানে তো কেউ নেই। না, ওখানে কিছু লেখা আছে। সেটা কি করে হবে? ওখানে তো লেখা ছিল। লেখাটা মুছে গেল কি করে? হোস্টেল থেকে ওই লাল শাড়ি পরা মহিলার ব্যাপারে কিছু জানতে পারলে? না স্যার, পুরবি পুরো হোস্টেলটা চেক করে দেখেছে, ওখানে এরকম কোনো মহিলার চিহ্ন পাওয়া যায়নি। আর যে লাইটটা অফ হয়েছিল সেটা কি বাইরের কেউ করেছিল? স্যার, পুরবি গ্রাউন্ড ফ্লোরে ছিল, ওখানে আরো অনেক স্টুডেন্টরা ছিল। ওখানে হঠাৎ করে কেউ মেন সুইচ অফ করে পালিয়ে যাবে সেটা সহজ নয়। আচ্ছা, ওই দেওয়ালে যে রক্ত দিয়ে লেখা ছিল সেটা কে লিখেছিল? না স্যার, দেওয়ালে কোনো রকম রক্তের দাগ পাওয়া যায়নি, আর না এরকম কোনো লাল শাড়ির চিহ্ন পাওয়া গেছে যেটা হঠাৎ করে হাওয়ায় উড়ে যাবে আর গায়েব হয়ে যাবে। তার মানে হলো অনুষ্কার মাথার একেবারেই ঠিক নেই, সেই জন্যই এইসব কিছু দেখতে পাচ্ছে। এর পিছনে এমন কেউ রয়েছে যে প্রমাণ করতে চাইছে এই সব কিছু চন্দার আত্মাই করছে। হতে পারে স্যার, কিন্তু সে প্রাসাদে সিঁড়িটা কি করে উধাও করলো? হ্যাঁ স্যার, এক রাতের ভেতর সিঁড়ি উধাও করা যায় না স্যার। চন্দার আবার ফিরে আসা আর সিঁড়িটা উধাও হয়ে যাওয়া, এসবই অনুষ্কার কল্পনা। হ্যালো অভিজিৎ স্যার। স্যার, অনুষ্কা হোস্টেল থেকে বেরিয়ে মার্ভে রোডের দিকে যাচ্ছে। আমি ওর পিছু করছি স্যার। মার্ভে রোড? স্যার, দেখে মনে হচ্ছে কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছে। আচ্ছা, ওই রোডেই তোর কলেজ? কিন্তু স্যার, এত রাতে ও কার সাথে কলেজে দেখা করতে যাচ্ছে? স্যার, হতে পারে ওখানে কোনো প্রমাণ ছেড়ে এসেছে, এখন মনে পড়েছে তাই আনতে যাচ্ছে। না, ওখানে তো কোনো বিশেষ প্রমাণ পাইনি, অন্য কোনো ব্যাপার আছে। তুমি ওকে ফলো করতে থাকো। হ্যাঁ পুরবি? স্যার, তো শহরের বাইরে যাওয়ার রাস্তা এফটি রুটে যাচ্ছে। এফটি রোড? ওইদিকে তো জঙ্গল আছে। স্যার, কিছু বুঝতে পারছি না ও যাচ্ছেটা কোথায়। ঠিক আছে, ওকে ভালো করে ফলো করো, কিন্তু সাবধানে।
হ্যাঁ পূরবী, স্যার জঙ্গলের ভেতরে ঢুকেছে, আমি ওর পেছনে যাচ্ছি। ঠিক আছে, তুমিও যাও। দেখো জঙ্গলের মধ্যে খুব সাবধান কিন্তু, হ্যাঁ? ইনি তো অনুষ্কার বাবা। এটা কার ছবি? তোমার বাবা? ইনি তো মারা গেছেন। অনুষ্কা, অনুষ্কা, আসল সত্যিটা জানার জন্য আমাদের তোমাকে কিছু প্রশ্ন করতে হবে। তুমি যতটুকু বলতে পারবে চেষ্টা করো, ব্যাস। বেশি টেনশন নিও না। আচ্ছা, আপনি কি আগে থেকেই জানতেন যে আপনার বাবা গত 2 বছর ধরে জঙ্গলের মধ্যে এই কেবিনে রয়েছেন? না, ইনফ্যাক্ট 2 বছর ধরে তো আমি আমার বাবার খোঁজও করিনি। তাহলে উনি ওখানে আছেন সেটা তুমি জানলে কি করে? আমার কিচ্ছু মনে নেই। আমার কিচ্ছু মনে নেই যে
আমি ওখানে কি করে পৌঁছে যাই? ভালো করে মনে করার চেষ্টা করুন। নিশ্চয়ই এমন কিছু হয়েছিল যে আপনি ওই কেবিনটা অবধি পৌঁছে গিয়েছিলেন। না, আমি জানি না কেন হঠাৎ করে আমার চোখের সামনে ওই জঙ্গল আর কেবিনের ফ্ল্যাশগুলো আসতে থাকে। ফ্ল্যাশেস? তার মানে আপনি ওই জঙ্গল আগেও কখনো দেখেছেন? কি জানি। ইন্সপেক্টর পুরবী বলছিল ওই জঙ্গলে আরো কেউ তোমার পিছু নিয়েছিল, যে তোমার সাহায্যে তোমার বাবার কাছে পৌঁছতে চেয়েছিল। তুমি জানো সে কে হতে পারে? আমি বললাম তো, আমি কিচ্ছু জানি না। আমার শুধু এইটাই মনে আছে যে যখন আমি ওই কেবিনে যাই আমি আমার বাবার চিৎকারের শব্দ শুনতে পেয়েছিলাম। আর যখন আমি ভেতরে ঢুকে দেখতে যাই তো কেউ আমাকে পেছন থেকে আঘাত করে। আমি শুধু এইটুকুই জানি, আর কিচ্ছু নয়, কিচ্ছু নয়। স্যার, আপনারা প্লিজ বাইরে যান, ওনাকে একটু বিশ্রাম নিতে দিন। স্যার, অনুষ্কার বাবার ব্যাপারে বিশেষ কিছুই জানা গেল না। ওই কেবিনটা ভালো করে তল্লাশি করতে হবে, ওখান থেকে কিছু জানতে পারবো। 2 বছর ধরে ওনার বাবা এখানে লুকিয়ে কেন ছিলেন, অথচ ওনার নিজের মেয়ে এই শহরেই মানসিকভাবে অসুস্থ ছিল? স্যার, ওর বাবার ব্যাংক স্টেটমেন্ট এখানে পাওয়া গেছে। ওনার তো অনেকগুলো অ্যাকাউন্ট ছিল, তাও আবার বিদেশে। কয়েক লক্ষ ডলার ট্রানজাকশন হয়েছে ওনার অ্যাকাউন্টে। কিন্তু স্যার, উনি তো একটা লোকাল কোম্পানিতে কাজ করতেন, প্রত্যেক মাসে মাইনে পাওয়া একজন সাধারণ রিসার্চার। ওনার কাছে এত টাকা কোথা থেকে এলো? স্যার, একটা ফাইলও পাওয়া গেছে স্যার। কি লেখা আছে এতে? স্যার, ফাইলে লেখা রয়েছে কোম্পানি ওনার বিরুদ্ধে তদন্তের আদেশ দিয়েছিল। কি ধরনের তদন্ত? কোম্পানিতে ওনার কাজ করার পদ্ধতি খুব একটা ভালো ছিল না, ডিউটির সময় অনুপস্থিত থাকতেন, সেই জন্য সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু স্যার, যেসব ইনফরমেশন আমরা পেয়েছি সেই অনুযায়ী উনি একজন ব্রিলিয়ান্ট রিসার্চার ছিলেন আর কাজে যথেষ্ট দক্ষ ছিলেন। কাজে দক্ষ ছিলেন কিন্তু অসৎ ছিলেন। স্যার, হতে পারে তার জন্যই খুন করা হয়েছে ওনাকে। হতে পারে, হয়তো এটাও হতে পারে যে অনুষ্কার মাধ্যমে কেউ ওনার কাছ থেকে কোনো সিক্রেট ইনফরমেশন বের করতে চেয়েছে। কিন্তু স্যার, অনুষ্কা আর ওর বাবার মধ্যে 2 বছর কোনো যোগাযোগ ছিল না। অনুষ্কার কল রেকর্ডে আমরা এমন কোনো কল পাইনি যেটা ও ওর বাবাকে করেছে। হ্যাঁ দিব্যা, ওর কিছু মনে পড়েছে? কি অনুষ্কা হসপিটাল থেকে পালিয়েছে? হ্যালো অনুষ্কা, অনুষ্কা কোথায় তুমি? প্রাসাদে? হ্যালো, হ্যালো অনুষ্কা, তুমি ঠিক আছো তো? হ্যালো, হ্যালো। দয়া, মনে হচ্ছে অনুষ্কা কোনো বিপদে পড়েছে। প্রাসাদে আছো, ফোনটা অন আছে কিন্তু কিছু বলতে পারছে না। অনুষ্কা? অনুষ্কা? স্যার, অনুষ্কাকে তো দেখাই যাচ্ছে না। দয়া, ও ফোনে বলেছে যে ও এই প্রাসাদেই থাকবে, ও এখানেই থাকার কথা। একটা কাজ করো, চারদিকে তোমরা ছড়িয়ে যাও, প্রতিটা কোণা ভালো করে দেখো এই প্রাসাদের। অনুষ্কা? এই, কোথায় যাচ্ছিস? ও অনুষ্কাকে খুঁজতে? আমার সাথে চল। অনুষ্কার ব্যাপারে তো জানি না, কিন্তু এখানে আত্মা নিশ্চয়ই আছে। কখনো সিঁড়িটা বানায়, কখনো উধাও করে দেয়। এই আত্মাদের উপর একটুও ভরসা করা যায় না। আমার সাথে চল, চল। মনে তো হচ্ছে না যে অনুষ্কা এখানে আদৌ এসেছে।
এটা কিভাবে সম্ভব দয়া? ও তো আমাকে বলেছে যে এই প্রাসাদে থাকবে, এই প্রাসাদে। ওর ফোনটা ট্র্যাপ করে দেখো। স্যার ওর ফোন এখানেই আছে, 200 মিটারের রেডিয়াসে। 200 মিটারের রেডিয়াসের মধ্যে ওর ফোনটা আছে, কিন্তু এই প্রাসাদেই তো ওর থাকার কথা। দয়া, এটা হয়নি তো যে অনুষ্কাকে কেউ এখান থেকে নিয়ে গেছে? ওই সাইরেনটা। স্যার এই যে সাইরেনের আওয়াজটা, আসলে এখানে পাশেই একটা অয়েল রিফাইনারি আছে, এটা ওখানেরই সাইরেন। দয়া, ওই সাইরেনের শব্দ অনুষ্কার ফোনে আমি খুব জোরে শুনেছিলাম। তার মানে স্যার আপনার সঙ্গে যখন কথা হয়েছিল তখন অনুষ্কা ওই অয়েল রিফাইনারির পাশেই ছিল। হতে পারে। অয়েল রিফাইনারির ওখানে যাই, চলো। ফেডরিক, ভালো করে দেখো অয়েল রিফাইনারটা কোথায়। স্যার অয়েল রিফাইনারিও তো এখানেই দেখাচ্ছে। স্যার অনুষ্কার মোবাইল এখানে দেখাচ্ছে। স্যার এই রাস্তাটা তো বন্ধ রাস্তা। কিন্তু স্যার অনুষ্কার মোবাইল তো এখানেই দেখাচ্ছে। অয়েল রিফাইনারিও এখানেই দেখাচ্ছে স্যার, এই দেখুন। আরে অভিষ্টার মোবাইলে সাইরেনের শব্দ শুনতে পাচ্ছিলাম, খুব জোরে শুনতে পাচ্ছিলাম। এর মানে তো অনুষ্কা আশেপাশেই থাকার কথা। আর কোন রাস্তা আছে কিনা দেখো। না স্যার, আর তো কোনো রাস্তা দেখাচ্ছে না। ঠিক আছে, দেখছি। এরকম হয়নি তো যে কেউ জেনে শুনে আমাদের এই রাস্তাটা বন্ধ করেছে? হ্যাঁ, দেখো তো একটু। হ্যাঁ স্যার, রাস্তা জোর করেই বন্ধ রাখা আছে, সামনের রাস্তা খোলা আছে। তাহলে দয়া, ভেঙে ফেলো এটাকে। স্যার। স্যার মোবাইল এখানেই আছে স্যার। স্যার অনুষ্কার মোবাইল এখানেই আছে। স্যার হ্যাঁ, মোবাইল। আরো একটা প্রাসাদ। একই রকম দেখতে দুটো প্রাসাদ, তা কি করে সম্ভব স্যার? এটা আবার ভুল ভুলাইয়া নয় তো? দেখি গিয়ে। ওই গুন্ডাদের তো মেরে দিলাম, আর তাদের গুলি মারবো কিভাবে? এসিপি স্যার, তারপর আর কেউ জানতেও পারবে না যে একই রকমের দেখতে দুটো প্রাসাদ আছে। আর তারপর আপনারা প্রত্যেকে অনুষ্কাকে পাগল ভাববেন। তুমি এমন কিছু করো না নেত্রাবতী, যে সারা জীবন তোমাকে আফসোস করতে হয়, বুঝেছো? আফসোস তো করবেন আপনারা। থ্যাংক ইউ সো মাচ স্যার। বলো অনুষ্কা, তুমি আবার এখানে কেন এলে? হ্যাঁ স্যার, যখন আমি হসপিটালে ছিলাম না, নেত্রাবতী আমার সঙ্গে দেখা করতে এসেছিল।
অনুষ্কা, অনুষ্কা, নেত্রাবতী তুই আস্তে। অনুষ্কা এসব কি করে হলো? আমি কিছু জিজ্ঞেস করছি, এসব হলো কি করে? আমার কিছু মনে নেই। আরে কোথায় যাচ্ছিস? ওয়াশরুম। কিন্তু নেত্রাবতী তুই কিন্তু কোথাও যাস না, হ্যাঁ? এখানেই থাকিস, আমার তোর সাথে অনেক কথা বলার আছে। হ্যাঁ ঠিক আছে। পাক্কা কিন্তু তুই কোথাও যাবি না, হ্যাঁ? আমি এক্ষুনি চলে আসবো, ঠিক আছে? থাক এখানে। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, আমাদের প্ল্যানটা সাকসেসফুল। ওর কিচ্ছু মনে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমি এখান থেকে বেরিয়ে ওখানেই যাব। ঠাকুর বলদেবের দ্বিতীয় প্রাসাদ তো, যেটার মধ্যে সিঁড়ি আছে, ফেলে দেব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি, টাটা। অনুষ্কা, হ্যাঁ আমি না আসছি, একটা জরুরি কাজ আছে। ওকে বাই। বাই। আরেকটা প্রাসাদ, আরেকটা প্রাসাদ, এর মানেটা কি? ব্যাপারটা জানতে হবে। এখান থেকে বেরোবো কি করে? কে করাচ্ছে তোমাকে দিয়ে সব? বলবি না? বলবি না তো? নেত্রা, তোর তো জানা আছে কটার সময় আমাদের ফ্লাইট, আর আমরা একেবারে এখান থেকে চলে যাব। আরে এখনো পর্যন্ত তুই এই প্রাসাদকে জ্বালিয়ে দিসনি কেন? মা, একটা সমস্যা আছে। এত ছোট কাজও তুই করতে পারছিস না। আসলে হয়েছেটা কি? আসলে অনুষ্কা আমার পিছনে এখানে চলে এসেছে। এটা আর কি বড় কথা হলো? ওকেও জ্বালিয়ে দে না এই প্রাসাদের সঙ্গে সঙ্গে। বাহ, দারুণ দারুণ, কত উঁচু মন আপনার! লজ্জা হওয়া উচিত। একজন ডাক্তার হয়ে পেশেন্টের জীবন নিয়ে আপনি খেলা করছেন। সিআইডি, তুই আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আমি সাইকিয়াট্রিস্টের কাজ শুধু এই কারণেই শুরু করেছিলাম, যাতে করে অনুষ্কার স্মৃতিশক্তি আবার ফিরে আসে, যাতে করে আমি জরুরি কিছু তথ্য ওর থেকে জানতে পারি। আর এই কারণে অনুষ্কার স্মৃতিশক্তি ফিরিয়ে আনার জন্য তুমি ওকে এটা ভাবতে বাধ্য করেছো যে বিধিকে খুন ও করেছে। হ্যাঁ, অনুষ্কা অ্যাক্সিডেন্টে কিছুটা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল, আর সেটাই ফিরিয়ে আনার জন্য আমার ওকে মৃত্যু ভয়টা অনুভব করানো খুব জরুরি হয়ে পড়েছিল। আর তোমার উদ্দেশ্য পূরণের জন্যই তুমি ওই মানত পুরো হওয়ার খেলাটা বানালে আর বিধিকে মেরে দিলে। অনুষ্কার বাবা কোথায় আছে তার খোঁজ খবর নিয়ে আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম,
কেননা আমার হাজবেন্ড ভূষণ, যে ওর সঙ্গে রিসার্চের কাজ করতো একসঙ্গে, তাকে মেরে ফেলে তার সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টস নিয়ে কোথাও চলে গিয়েছিল। আমরা ওকে প্রচুর খুঁজেছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাইনি। তুমি অনুষ্কার বাবার সঙ্গে প্রতিশোধ নিতে চেয়েছিলে, আর এই জন্য ওর স্মৃতিশক্তি ফিরিয়ে এনে ওনার খোঁজ পেতে চাইছিলে। হ্যাঁ, আমি প্রতিশোধ নিয়েছি। ডক্টর সোনিকা, নিজের স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে তোমরা দুজনে, মা এবং মেয়ে, নিরীহ বিধির প্রাণ নিয়েছো। আইন তোমাদের কোনোদিন ক্ষমা করবে না। তোমাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে, কঠোর শাস্তি হবে। অদ্ভুত ব্যাপার, এই লোকটা এরকম ঊর্ধ্বশ্বাসে ছুটছে কেন? কোথাও কোনো গন্ডগোল নেই তো? কি হয়েছে? স্যার, স্যার আমাকে হেল্প করুন প্লিজ, স্যার আমাকে হেল্প করুন। এক মিনিট, বলুন বলুন, কি হয়েছে? কি হয়েছে আপনার? বলুন। স্যার প্লিজ আমাকে হেল্প করুন স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি সাহায্য করব, কিন্তু আগে তো বলুন আপনার কি হয়েছে। স্যার আপনার ফোন দিন স্যার। কেন প্লিজ। ফোন কেন? স্যার পুলিশকে ফোন করব, স্যার পুলিশকে ফোন করব। পুলিশকে কেন ফোন করতে চাইছো? কি হয়েছে তোমার বলো। স্যার এসব বলার মতো সময় নেই আমার কাছে, প্লিজ আপনার দেখো, ফোনটা দিন ঘাবড়িও না, আমায়। আমি নিজে সিআইডি লোক, আমি এক্ষুনি সিআইডি কে ডাকছি। হ্যাঁ, আরে আরে পালাচ্ছ কেন? এই সিআইডির নাম শুনে পালালো কেন? নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে, দেখতে হবে। অজিত, শিগগিরই হাইওয়েতে এসো। হ্যাঁ, তাড়াতাড়ি, দেখছি। সালুকা স্যার কি বললেন? ফোন করে বললো এই রোডে চলে আসতে, তারপর তো ফোন কেটে গেল। খুব টেনশনে আছেন মনে হচ্ছে। এই সময় ডক্টর সালুকের ফোনের লোকেশন কোথায় দেখাচ্ছে? স্যার সালুঙ্কে স্যারের ফোন সামনে লেফটে। লেফট। স্যার সালুকা স্যারের মোবাইলের লোকেশনটা এদিকেই দেখাচ্ছে স্যার। ডক্টর সালুকে স্যার, সালুকা স্যার, ভেতরে গিয়ে দেখি। চলো। সালুকা স্যার, সালুকা স্যার, সালুকা স্যার, সালুকা স্যার, সালুকা স্যার, সালুকা স্যার, সালুকা স্যার। সালুকে স্যার। স্যার, এ তো মারা গেছে। একে বুকে গুলি করা হয়েছে। স্যার জামা কাপড় দেখে লাগছে বোধহয় কোনো ফাংশনে যাচ্ছিলেন। স্যার পকেটে কোনো আইডি বা পার্স কিছুই নেই। বিক্রম, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। কিন্তু স্যারের ফোন তো এখানেই রিং হচ্ছিল। তোমরা একটু খোঁজো। স্যার স্যার, স্যার, স্যার সালুকা স্যারের ফোন। ফোন এখানে আছে মানে স্যার নিশ্চয়ই এখানেই কোথাও রয়েছেন। স্যার, ডক্টর সালুকে স্যার, সালুকা স্যার, সালুকা স্যার, ডক্টর সালুকে স্যার, স্যার, ও নো,
ও মাই গড, তাড়াতাড়ি এসো, সাবধানে, তাড়াতাড়ি ক্রেন নিয়ে এসো। সাবধানে। আটকে গেছে স্যার। দাঁড়াও দাঁড়াও। ও নো, বেঁচে আছেন স্যার। নিখিল, সারিকাকে বলো স্টিম আর হিটার যেন তাড়াতাড়ি রেডি রাখে। বাইরে বের করো। সালুকে স্যার, স্যার সালুকে স্যার, সালুকে স্যার, স্যার উঠুন, সালুকে স্যার। এখনো তো বডি ঠান্ডা হয়ে আছে। বডি টেম্পারেচার 5 ডিগ্রি। তাড়াতাড়ি করো, না হলে সালুকে স্যার তো। মাই গড স্যার, স্টিম দিয়ে দিয়ে টেম্পারেচারটা তো এখন 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। কিন্তু বরফের মধ্যে একেবারে ডুবেছিলেন, টেম্পারেচার নর্মাল হতে টাইম তো লাগবেই। স্যার একটা কাজ করো, এখানে সোজা মুখে মারো, এখানে এখানে। না না অভিজিৎ, মুখে নয়, মুখে নয়, খুব ব্যথা হবে, মুখটা পুড়ে যাবে। সারিকা উনি এখন ফিল করতে পারবেন না, উনি কি করে বুঝতে পারবেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি। সালুকে স্যার, স্যার সালুকে স্যার, আপনি বেঁচে আছেন? আই এম সরি, আই মিন আপনি ঠিক আছেন স্যার? আমি ঠিকই আছি, আমি বেঁচে আছি। যদি 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 একটু আর একটু দেরি করে দিলে না হয়ে যেত। আমি আমি বুঝতেই পারিনি যে কখন লোকগুলো আমাকে ওই বরফের মধ্যে ফেলে দিল। আমি তো খোঁজবার জন্যে বেরিয়েছিলাম। আমি যখন ওকে খুঁজছিলাম, চোখের উপর একটা বাবুল এসে লাগলো। আমার চোখ, আমার চোখ! মাই গড স্যার, এখন আপনার চোখ ঠিক আছে? স্যার এই কতগুলো আঙুল আছে স্যার? হ্যাঁ? মজা করো না ভাই, হাতটা কোথায়? কি স্যার? এই তো আপনার চোখের সামনে স্যার। কতগুলো আঙুল আছে স্যার? আরে ভাই, তোমার আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু হাতটা তো দেখতে পাচ্ছি না। আমি কোথায় অভিজিৎ? স্যার আপনি 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 আপনার ল্যাবে স্যার। স্যার, স্যার আমি সারিকা, স্যার আমি সারিকা। স্যার, স্যার আমি পুরবি। আরে ভাই, তোমাদেরকে দেখতে পাচ্ছি না ভাই, দেখতেই পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না। মাই গড অভিজিৎ, হ্যাঁ স্যার, হ্যাঁ আমি যেখানে পড়েছিলাম তার আশপাশে কোনো লাশ দেখতে পেয়েছিলে তুমি? হ্যাঁ স্যার, ওই ওই লাশটা এখানেই আছে স্যার, একজন লোকের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর ওর কি কালো প্যান্ট পরে আছে, গ্রে কালারের শার্ট পরে আছে? হ্যাঁ স্যার, ও হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ আছে, ওই লোকটাই স্যার, হ্যাঁ ওই লোকটাই, ওই লোকটাই। কিন্তু স্যার ওখানে ঠিক কি হয়েছিল? এই লোকটা আমার কাছে সাহায্য চাইছিল আর আমার থেকেই পালাচ্ছে, দেখতে হবে।
আমি এক মেয়ের জুতোর আওয়াজ পেয়েছিলাম। মহিলার জুতোর আওয়াজ, তারপর আর তখনই আমি একটা গুলি ছোঁড়ার আওয়াজ পাই, আর তারপর কোনো কোনো লোকের পড়ে যাওয়ার আওয়াজ পাই। আমি 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 তখন চিৎকার করে উঠি, এটা কি করছো, এটা কি করছো, তোমরা কাউকে মেরে ফেলছো। জানি না কোথা থেকে দুটো লোক এলো, আমাকে বরফের মধ্যে ঢুকিয়ে দিল। আর তখন আমি একটা গাড়ি চলার আওয়াজ পেলাম। ওখানে কেউ বলছিল কি হাইওয়ের দিকে নিয়ে চলো। স্যার ওই গাড়িটার ব্যাপারে কিছু বলতে পারবেন আপনি? হ্যাঁ অভিজিৎ, আমি যখন বরফ ফ্যাক্টরি ওখানে গেলাম তখন গেটের সামনে আমি একটা নীল রঙের গাড়ি দেখেছিলাম। নীল রঙের গাড়ি? নিখিল, বিক্রম, নীল গাড়িটা হাইওয়ের দিকে গেছে। সমস্ত চেকপোস্টে ইনফর্ম করো তাড়াতাড়ি। সচিন, আমাদের আগে খুঁজে বের করতে হবে এই লোকটা কে, ওখানে কি করছিল আর কি করে পৌঁছলো। সারিকা, আমরা এক্ষুনি আসছি। হ্যাঁ স্যার, স্যার আমি আপনার জন্য অ্যান্টিডোট তৈরি করছি, আপনার চোখ খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। হ্যাঁ নিখিল, স্যার এটাই হলো সেই গাড়ি যেটা শাহরুখে স্যার ফ্যাক্টরির বাইরে দেখেছিলেন। কিছু পেলে গাড়ির মধ্যে থেকে? না স্যার, গাড়িতে এমন কিছু পাওয়া যায়নি যার সাহায্যে গাড়ির মালিককে সেটা জানা যায়। ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার থেকে জানতে পারবো গাড়িটা কার নামে আছে। গাড়িটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। সালুকে স্যার সামনে থাকা সত্ত্বেও কেউ একজনকে খুন করে পালিয়ে গেল। ক্ষতর চারদিকে কোথাও গান পাউডার তো দেখতে পাচ্ছি না, কিন্তু এই ক্ষতটা একদম শার্প। মনে হয় 15 থেকে 20 ফিটের মধ্যে থেকেই গুলি চালানো হয়েছে। আর যে মেরেছে তার নিশানা একেবারে তীক্ষ্ণ। একটু ভালো করে দেখুন তো, আর কোথাও গুলির ক্ষত নেই তো? একটাই গুলি চলেছে, আর একটা ক্ষত কোত্থেকে আসবে? হ্যাঁ স্যার, উল্টে দেখুন তো, অন্য কোথাও আঘাতের আর কোনো চিহ্ন নেই তো? গড, ও মাই গড! কি হলো? স্যার এই দেখুন, আরো একটা গুলি লেগেছে। এটা কি করে সম্ভব? না না, এটা হতেই পারে না। এটা কি করে হতে পারে? আরে এ তো আর একটা গুলি ক্ষত, দুটো গুলি ক্ষত। এটা কি করে হতে পারে? এটা কি করে সম্ভব? স্যার হয়তো আপনি ঠিক করে শুনতে পাননি, তাই না? মানে তুমি কি বলতে চাইছো কি? হ্যাঁ, আমার কানে কিছু ঢোকেনি, আমি কালা। হ্যাঁ, গ্যাস চোখের জায়গায় কি আমার কানেও ঢুকে গেছে? হ্যাঁ স্যার, আমি তো শুধু এইটুকুই বলতে চাইছিলাম তুমি যে কি বলতে চাইছো কি? হ্যাঁ, যে সালুকে কালা হয়ে গেছে, ও কানে কিছু শুনতে পায় না, এটাই বলতে চাইছো? আরে স্যার, কখনো কখনো তাড়াহুড়োতে ঠিক করে আওয়াজ শুনতে পাওয়া যায় না। মানে তুমি বলতে চাইছো কি যে সালুকে গুলির আওয়াজ শুনতেই পাইনি? হ্যাঁ স্যার, ক্ষত তো আপনার সামনেই। হ্যাঁ, সেটা তো আছেই, কিন্তু কি করে সম্ভব? এক মিনিট। উল্টো উল্টো, লাশটাকে উল্টো। শুকনো রক্ত। সালুকে কালা নয়, সালুকে কালা নয়, সালুকে কালা হতেই পারে না। সিধে করো, সিধে করো, এটাকে সিধে করো।
এক্ষুনি জানা যাবে, এক্ষুনি জানা যাবে। শালুকের বুদ্ধি সেখানেই পৌঁছায় যেখানে কারোর বুদ্ধি পৌঁছায় না। আমার কপিল, তুই কোথায় চলে গেলি বাবু? তুই কেন ভাবলি না যে তোকে ছাড়া তোর মা কি করে বাঁচবে? শান্ত হও কপিলের মা, শান্ত হও। আরে দাঁড়িয়ে কি দেখছো? জল নিয়ে এসো। হ্যাঁ স্যার। একটু জল খেয়ে নাও। নিন, জল খেয়ে নিন। দেখুন, আপনাদের পরিস্থিতি আমরা ভালোই বুঝতে পারছি। কপিলের খুন হয়েছে আর নেহাকে এখনো পাওয়া যাচ্ছে না, কিন্তু আপনাদের কয়েকটা দরকারি প্রশ্ন করব যাতে আমরা খুনিকে ধরতে পারি। আচ্ছা, একটা কথা বলুন যে এই বিয়ে নিয়ে কারো কি আপত্তি ছিল? আই মিন, এমন কেউ যে যে চাইনি এই বিয়েটা হোক? কি ব্যাপার, আপনারা চুপ করে আছেন কেন? স্যার, আমরা দুটো পরিবার প্রথমে এই বিয়ের জন্য তৈরি ছিলাম না, এই জন্য দুজনেই পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। যখন আমরা জানতে পারি যে নেহা আমাদের ছাড়াই বিয়ে করতে চলেছে, তখন বাধ্য হয়ে আমাদের এই বিয়েতে রাজি হতে হয়। আমাদের কাছে আর কোনো রাস্তাও তো ছিল না। দেখুন, আমি তো এখনো তৈরি নই, কিন্তু যদি নেহার মাথাতেই ভুসি ভরা থাকে তো আমি কি করতে পারি? আপনি নেহার মামা হওয়ার পরেও এরকম কথা বলছেন কি করে? হ্যাঁ, যখন ওরা দুজন রাজি ছিল আর দুজনে ম্যাচিওরও, তাহলে আপনাদের কি আপত্তি ছিল? আমাদের নাক কাটা যেত না সমাজে, কিন্তু আমি নেহার জন্য তাও মেনে নিয়েছিলাম। আমাদের সমাজে আজ পর্যন্ত কোনো মেয়ে তার বর নির্বাচন করেনি, কিন্তু আমরা মেনে নিয়েছিলাম। এই জন্য আমরা দুজনকে লনে ডেকে পাঠাই বিয়ের জন্য, কিন্তু না নেহা না কপিল কেউ আসেনি। প্লিজ আপনি কাঁদবেন না, প্লিজ। জিনা, তুমি তো নেহার বান্ধবীও, তোমায় কি ও কিছু এ ব্যাপারে বলেছিল? না স্যার, আমাকে কিচ্ছু বলেনি। আচ্ছা, অদ্ভুত ব্যাপার। এবার কি করবো স্যার? সালুকে স্যার শেষবার নেহাকে ফ্যাক্টরিতে দেখেছিল, আই মিন শুনেছিল। হতেই পারে না, হতেই কি হলো, পারে চোখে না। তো ভালোই দেখতে পাচ্ছে। চোখ তো ভালোই আছে, কিন্তু মনে হয় মাথায় একটু গ্যাস ঢুকে গেছে। উনি কখন থেকে হাসছেন? সেই তখন থেকে। এই দুটো ক্ষত দেখতে পেয়েছেন? দুটো গুলি চালানো হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ। আর দুটোই লাশের মধ্যে থেকে পাওয়া গেছে। হ্যাঁ স্যার, দুটো গুলির মধ্যে একটা .38 mm আর একটা হচ্ছে এক মিনিট 0.38 না? আরেকটা আরেকটা 0.32 mm। আচ্ছা, আর এই দুটো গুলি আমি আর বৈভব খুঁজে পেয়েছি। হ্যাঁ তো ঠিক আছে, তাতে কি হয়েছে? হ্যাঁ না, গুলি তো আপনারাই বের করবেন না, আমরা কি বের করবো নাকি? আবার হাসছেন? শালুকের বুদ্ধিটা মোটেই কম নয়। মনে হচ্ছে খুব বড় ধাক্কা লেগেছে, তাই না? যখন থেকে দ্বিতীয় ক্ষতটা দেখেছেন তখন থেকে এরকম পাগলের মতো হেসেই যাচ্ছেন। সে তো হবেই। উনি একটা গুলি শুনতে পেয়েছিলেন আর বডির মধ্যে দুটো গুলি পাওয়া গেছে। একটা অভিজিৎ, একটা গুলি চলেছে, একটা। স্যার, দুটো গুলি পাওয়া গেছে, দুটো ক্ষত রয়েছে বডিতে। আপনার শুনতে তো কোনো না, আমার শোনায় কোনো ভুল ছিল না। একটা গুলি চলেছে, আমি একটা গুলি চলার আওয়াজ পেয়েছি, এন্ড দ্যাটস ইট, ব্যাস। আচ্ছা, তাহলে দ্বিতীয় গুলিটা? দ্বিতীয় গুলিটা 2 ঘন্টা আগে ছোড়া হয়েছে। হ্যাঁ, এটা আপনাকে কে বললো? লাস্টটা লাশ বলেছে? আগে স্যার, লাস্ট সেই কথাই বলছি। শোনবার জন্যে শালুকের কান চাই। কি চাই? শালুকের কান। আগে। কিন্তু স্যার, আমি যা দেখি সেটাই আমি বিশ্বাস করি। আচ্ছা, তাহলে এসো, আমি দেখাচ্ছি।
হ্যাঁ দেখান। এসো। এই দেখো ভাই, গুলি লেগেছে, ক্ষত হয়েছে, রক্ত বেরিয়েছে আর জমে গেছে। স্যার এতে আবার নতুন কি আছে? রক্ত বাইরে বেরোলে তো জমেই যাবে, তাই না? হ্যাঁ, কিন্তু জমেটা কেন? কেন? আরে স্যার, রক্ত যখন অক্সিজেনের কন্ট্যাক্টে আসে তখন জমে যায়। আরে আরে আপনি হাসছেন কেন? আরে ভাই অভিজিৎ, অক্সিজেন তো শরীরের মধ্যে আছে, আছে না? ফুসফুসের মধ্যে অক্সিজেন থাকে না? তাহলে শরীরের মধ্যে রক্তটা জমে না কেন? কেন জমে না? না মানে ওটা জমে না। ও ওটা কি? আরে ওটা যখন এদিকে তাকে না, এদিকে তাকে না, এদিকে দেখো, এদিকে দেখো। কি বলো বলো, কি হয়ে গেল? না হয়ে গেল তো। থপ 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 থপ। ভাই, রক্তে অনেক লাখো লাখো প্লেটলেট হয়, যেটা শরীরের মধ্যে দৌড়তে থাকে সোলজারের মতো। আর যখনই এরা জানতে পারে যে শরীরের মধ্যে ক্ষত সৃষ্টি হয়েছে, ওরা দৌড়তে লাগে ক্ষতটাকে বন্ধ করার জন্য, আর রক্তের সঙ্গে বাইরে আসে। আর যখনই রক্তের সঙ্গে প্লেটলেট গুলো বেরিয়ে আসে, এগুলো অক্সিজেন যেটা বাতাসে আছে ওর সংস্পর্শে এসে চটচটে একটা পদার্থ হয়ে ক্ষতের উপর লিপটে যায়। হ্যাঁ ঠিক। কিন্তু এরপরে আর একটা প্রসেস শুরু হয়, সেটাকে বলে থাম্বেল। হ্যাঁ সেটা একদমই ঠিক, সেটা ঠিকই, কিন্তু না মানে আমি বলতে চাইছিলাম ওই দুটো গুলির কথা। আগে আমিও কথা বলছি দুটো গুলির ব্যাপারে। এই যে দুটো ক্ষত এর শরীরে আছে, এই দু জায়গায় রক্তই আমি ভালো করে পরীক্ষা করেছি। এই রক্তটা বলছে যে 2 ঘন্টা আগে বেরিয়েছে, মানে ওই গুলিটা যেটা ওর পিঠে লেগেছে 2 ঘন্টা আগেই এর লেগেছিল। আর ওই গুলিটা যেটার আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম, একটা গুলি, সেটা এসে লেগেছে এখানে বুকের ওপর, আর সেই গুলিতেও মারা গেছে। মানে এই লোকটার সঙ্গে যখন আপনার দেখা হয়েছিল তার আগেই ওর গুলি লেগেছিল, আর এই লোকটা আপনার কাছে সাহায্য চাইছিল। কপিল নিজের বিয়ের পোশাক আনার জন্য টেইলারের কাছে গিয়েছিল, আর টেইলারের কাছ থেকে ওর যাওয়ার কথা ছিল বিয়ে বাড়ির ছাদনাতলায়। কিন্তু কপিল ওই ছাদনাতলায় পৌঁছতেই পারেনি, ও সোজা চলে গেছে আইস ফ্যাক্টরিতে। কেন আইস ফ্যাক্টরিতে ও কেন গিয়েছিল? কিন্তু স্যার যা কিছুই হয়েছে ওই টেলারের ওখানেই হয়েছে, তারপরেই কপিল অন্য কোথাও গিয়েছিল। স্যার, হ্যাঁ স্যার এই হলো সেই ডিলার। আমরা কপিলের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। আপনার কপিল বাবুর নামও নেবেন না আমার সামনে। কেন, কি হয়েছে? স্যার, ম্যারেজ হল যাওয়ার জন্য কালকে আমার স্কুটারটা নেয়, এখনো পর্যন্ত ফেরত দেয়নি আমার স্কুটারটা। দেখো, কপিলের খুন হয়েছে। কি? কপিল না মারা গেছে? হ্যাঁ অভিজিৎ, যদি কপিল এই টেইলারের স্কুটার নিয়ে গিয়ে থাকে, তাহলে ওই স্কুটার সেখানেই পাওয়া যেতে পারে যেখানে কপিলের সাথে শালুখের দেখা হয়েছিল। স্কুটারটা খুঁজে বের করতে হবে। মনে হচ্ছে গরুর গোবর এটা। কেন? মোষেরও তো হতে পারে। সারিকা, ওই গাড়িতে কি এমন কিছু পেয়েছো যাতে করে মেয়েটার পরিচয় জানা যায়? হ্যাঁ স্যার। আচ্ছা সারিকা, এই চুলটা কোনো মহিলারই, তাই না? না সচিন, ওখানে কোনো মেয়ে ছিলই না। কি? হ্যাঁ স্যার, কারণ যে কটা চুলের স্যাম্পল আমরা ওখান থেকে পেয়েছি সব কটাই ছেলেদের।
এটা কিভাবে হতে পারে? যদি নেহা গাড়িতে না থেকে থাকে তাহলে ও গেছিল কোথায়? আইস ফ্যাক্টরি তো নয় তো? কিন্তু স্যার সেই ফ্যাক্টরির তল্লাশি তো আমরা নিয়েছি। না 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 না, আরেকবার ভালো করে দেখতে হবে। আর একটা জিনিস স্যার, স্যার গাড়ির টায়ারে আমরা অনেকটা শুকনো গোবর পেয়েছি, আর যেমন ভাবে সেটা লেগেছিল দেখে মনে হচ্ছিল গাড়িটা এমন জায়গায় দাঁড়িয়েছিল যেখানে অনেকটা গোবর ছিল পড়ে। ঠিক আছে, সেটা জানতে পারা যাবে। গাড়ির মালিকের ব্যাপারে জানতে পারলে সবকিছু জানতে পারা যাবে। আমাদের আগে নেহাকে বাঁচাতে হবে। পুরো ফ্যাক্টরিটা ভালো করে চেক করো। নেহা এখানেই কোথাও আছে। ওইদিকে দেখো। স্যার, অদ্ভুত ব্যাপার, এখানে তো নেহাকে দেখাই যাচ্ছে না, আর ওকে সঙ্গে করেও কেউ নিয়ে যায়নি। তাহলে নেহা গেল কোথায়? সচিন, সবাই এদিকে আসো তাড়াতাড়ি। এই বিরজু, তুই কোনো কাজ ঠিকঠাক করিস না। ঠিকঠাক করে কাজ কর, যা নিজে কাজ কর, যা যা। কাম চোর কোথাকার। রেজে ভাই, এই খাটালটা তোমার নাকি? স্যার, আপনি আর এখানে কপিল আর নেহার খুনের ব্যাপারে আপনি সব জেনে ফেলেছেন? হ্যাঁ মামা বাবু। কে কে মেরেছে আমার ভাগ্নিকে? আপনি? আমি? কি বলছেন আপনি? আমি আমার ভাগ্নিকে কেন মারবো? ঠিক আছে, তুমি মারোনি, তোমার গুন্ডারা মেরেছে তাকে, তাই না? স্যার, নরকেও জায়গা হবে না আমার। তাহলে আপনার এই নীল রঙের গাড়িটা আইস ফ্যাক্টরিতে গেল কি করে? নীল গাড়ি? আরে প্রতাপ, এদিকে আয়। আমাদের কাছে কটা গাড়ি আছে? 13টা ছিল, ও 12টা হয়ে গেল। হ্যাঁ স্যার, আমার মনে পড়েছে, ওই নীল রঙের গাড়িটা চুরি হয়ে গেছিল। আচ্ছা, কবে হয়েছিল চুরি? এই ধরুন 4-5 দিন আগে। এফআইআর এর রিপোর্ট দেখাও। আরে ওই রিপোর্টটা দে তো, এফআইআর এর রিপোর্ট তো আমি লিখিনি। রিপোর্ট লেখাসনি মানে? এই নাটক বন্ধ কর মামা, তুই মেরেছিস নেহা আর কপিলকে।
লাশটা যে একটা মেয়ে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি একটা ব্যাপার পরিষ্কার দেখতে পাচ্ছি। এমন কি জিনিস যেটা তুমি দেখতে পাচ্ছ আর আমি দেখতে পাচ্ছি না? সেটা হলো এটাই যে আপনার চোখ একদম ঠিক হয়ে গেছে। একটা মেয়ের লাশকে আপনি একটা মেয়ের লাশই দেখছেন। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। হয়ে গেছে। তো এক মিনিট, একটু সর না ভাই প্লিজ। স্যার এই হাতুড়ি। এক মিনিট, খুব সাবধান, মেয়েটার লাশটাকে যেন মেরে দিও না। এক মিনিট, এক মিনিট। এ তো নেহা। কিন্তু স্যার, একে কখন মারলো? আমার মনে হচ্ছে ওকেও আইস ফ্যাক্টরিতেই খুন করা হয়েছে, আর তারপর বরফের মধ্যে জমিয়ে দিয়েছে। ছেলেটা আর মেয়েটা দুজনেই খুন হয়ে গেছে, কিন্তু স্যার কে করতে পারে এটা? এদের ফ্যামিলির লোকেরা তো এদের বিয়ের ব্যাপারে মেনে নিয়েছিল। না, নিশ্চয়ই মানেনি, মেনে নেওয়ার নাটক করেছিল। সবাইকে এটা দেখিয়েছে চাই যে দেখো আমরা বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছি, কিন্তু মন থেকে মেনে নিতে পারিনি। প্রতিশোধ নিয়েছে। অন্য জাতের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে কি করে হতে পারে? অন্য জাতের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে কি করে হতে পারে? এ বিয়ে হতেই পারে না। স্যার, এটা আবার অনার কিলিং এর ব্যাপার নয় তো স্যার? যাই হোক না কেন, ছাড়বো না খনিকে। আশেপাশে খুঁজে দেখো। ও, তাহলে এটাই টেলারের সেই স্কুটিটা যেটা কপিল নিয়ে গিয়েছিল। দেখো তো এতে পেপার টেপার আছে কিনা কিছু। সত্তন কে? এই স্কুটারটা ওই টেলারটারই। একটা কাজ করো, এটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আপনার হবে তাহলে 30টা তন্দুরি, 7টা পালং পনির, 4 জিরা রাইস। ব্যাস, বসুন স্যার, আমি এক্ষুনি দিচ্ছি। আসুন স্যার, আসুন। শোনো ভাই, আমরা সিআইডি থেকে আসছি। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, তুমি বলো তো, কালকে রাতে সামনে ওই মোড়টার কাছে তুমি গুলি চলার আওয়াজ শুনেছিলে? গুলি চালানোর শব্দ? না স্যার, আমি তো কিছু শুনিনি। দেখুন, ভালো করে মনে করুন, কালকে রাত্রে একজন এখান দিয়ে স্কুটার নিয়ে যাচ্ছিল, কেউ তার উপর গুলি চালায়। সেটা তো আমি ঠিক বলতে পারবো না স্যার, তবে কাল সন্ধেবেলা একটা কাস্টমার ওখানে বসেছিল, সে বলছিল যে জংশনে দুজন মানুষ মারামারি করছিল। দুজন লোক মারামারি করছিল? কারা ছিল দুজন? স্যার, ও সন্ধেবেলায় রোজ এখানে খাবার খাওয়ার জন্য আসে। আমার কাছে ওর মোবাইল নাম্বার আছে স্যার। এই হলো ওর মোবাইল নাম্বার স্যার। দিব্যা, একে কল করে ব্যুরোতে ডেকে পাঠাও। ওই ফটোতে যে লোকটাকে দেখছো ভালো করে দেখো, মনে করে দেখো এই লোকটাকে আগে দেখেছো কিনা। হাইওয়েতে কি হয়েছিল কিছু মনে আছে তোমার? হ্যাঁ স্যার, এই লোকটা আর একটা লোকের গলা টিপে ধরেছিল। কে তুমি? কেন মারতে চাইছো আমায়? বলো, বলো আমায় কেন মারতে চাও? বলো তুমি। ওই লোকটা নিজের গলা ছাড়ানোর চেষ্টা করছিল, তখন আমি জোরে চিৎকার করে উঠলাম, তখন দুজনে এদিক ওদিক পালিয়ে গেল। আচ্ছা, ওই আরেকটা লোক কে ছিল? ওকে চেনো তুমি? না স্যার, কারণ ওর মুখটা একটা কাপড় দিয়ে ঢাকা ছিল। কি? ওর মুখটা কাপড় দিয়ে ঢাকা ছিল? হ্যাঁ স্যার। এটার একটাই মানে দাঁড়ায় অভিজিৎ, কেউ তো এমন ছিল যে জানতো যে কপিল হাইওয়ে দিয়ে বিয়ের ছাদনাতলায় যাবে। স্যার, অনেকেই জানতো। নেহার পরিবার, কপিলের পরিবার সবাই ওর জন্য ওখানে অপেক্ষা করছিল। কিন্তু প্রশ্ন এখন এটাই যে ওই লোকটার সঙ্গে ঝগড়া হওয়ার পরে কপিল বিয়ের মণ্ডপের দিকে না গিয়ে আইস ফ্যাক্টরিতে কেন গেল? কেন? অভিজিৎ, এটা সেই বলতে পারবে যাকে গলা টিপে কপিল মারবার চেষ্টা করেছিল। ওই লোকটার গলায় নিশ্চয়ই গলা চাপার দাগ রয়েছে।
হয়তো সেই লোকটাকে আমি চিনি। সুজিত, এদিকে এসো। হ্যাঁ স্যার। গলাটা দেখি একটু। আরে কি হলো, লজ্জা পাচ্ছ কেন? এসো এদিকে। স্যার স্যার আমি কিছু করিনি এসো এদিকে। স্যার 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 আমি সত্যি কথা বলছি স্যার। Shut up. আমি আমি গলা দেখা, লজ্জা পাস না? স্যার এই দেখুন স্যার, তোমার গলায় দাগটা আসলো কিভাবে? হ্যাঁ, ওই রাত্রিবেলা শুয়েছিলাম যখন গলায় ইঁদুর কামড়ে দিয়েছিল, ওই থেকেই ডাকটা আসে। তাহলে অভিজিৎ ওই ছুঁচোটার একটু খবর নাও। হ্যাঁ স্যার। হুম, ইঁদুর? এবারে বলো কেন মেরেছো তুমি কপিল আর নেহাকে? স্যার আমি শুধু কপিলকে গুলি করেছিলাম, নেহাকে আমি মানিনি স্যার। আসলে কপিল আমায় চিনে ফেলেছিল আর আমার গলা টিপে জিজ্ঞেস করছিল যে বল নেহা কোথায়। তাই স্যার আমি বলে দিই যে নেহা আইস ফ্যাক্টরিতে। কিন্তু কপিলকে তুমি কেন মারলে? স্যার ওই মামা বাবু বলেছিলেন স্যার। কি বকছিস সুজিত? আমাকে দোষ দিচ্ছিস? স্যার এ মিথ্যে বলছে, আমি এটা করতেই পারি না। মামা বাবু প্রতাপ আপনার পাঠানোর চিঠিটা দিয়েছিল আমায়, যার মধ্যে লেখা ছিল যে কপিল জঙ্গলের ওই চৌরাস্তায় আসছে, ওকে গুলি করে দাও। আর নেহা আইস ফ্যাক্টরিতে। স্যার এ একদম মিথ্যে বলছে। আমি আমার ছেলে প্রতাপের হাত দিয়ে বিল পাঠিয়েছিলাম একে দেওয়ার জন্য। স্যার স্যার আমি মিথ্যে কথা বলছি না স্যার। স্যার এই 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 দেখুন স্যার ওই চিঠি, আমি ওই চিঠিটা এখনো সামলে রেখেছি, কারণ আমি মামা বাবুর থেকে টাকা নিতাম এটা দেখিয়ে। কপিল জঙ্গলের দিকে রাস্তায় আসছে, ওকে গুলি করে দাও। নেহা আইস ফ্যাক্টরিতে আছে। কি মামা বাবু, এই চিঠিটা আপনি লিখেছেন তো? হ্যাঁ না স্যার আমি কেন? আপনি আগে থেকে কপিল আর নেহার বিয়ের বিরুদ্ধে ছিলেন, তাই আপনি ওদের খুন করে দিয়েছেন। না স্যার, আমি এতটা নিচে নামতে পারি না। এই প্রতাপ এদিকে আয়। আমি তোর হাতে একটা বিল দিয়েছিলাম একে দেওয়ার জন্য, তার জায়গায় একটা চিঠি এলো কি করে? বাবা আমি তো সেটাই দিয়েছিলাম যেটা তুমি আমায় দিয়েছিলে। আচ্ছা বাবা, একটা কথা বলো, তোমার বাবা এই চিঠিটা দিয়েছিল ঠিক আছে, কোথায় দিয়েছিল? আমার বাড়িতে। তোমাদের বাড়িতে? আর তারপরে এই চিঠিটা ওকে কখন দিয়েছো, কোথায় দিয়েছো? এই বাড়িতে। এই বাড়িতে? তাহলে তুমি একটা কথা বলো, তোমার বাড়ি থেকে এই বাড়ি পর্যন্ত আসতে তুমি কোথাও থেমেছিলে? হ্যাঁ, গ্যারেজে। গ্যারাজে? ওখানে কেন? ওই রাস্তার মাঝখানে একটা লোক আমার গাড়িতে ধাক্কা মেরেছিল, ও জোর করে আমার গাড়ির মধ্যে ঢুকে আমার সাথে ধস্তাধস্তি করেছে। আচ্ছা, কোনো ব্যাপার না বাবা। অভিজিৎ, এটা আবার হয়নি তো যে ওই গাড়ির লোকটাই চিঠি বদলে দিয়েছে? হতে পারে স্যার। তারপরে কি হয়েছে বাবা? তারপর আমি রাগের চোটে ওর চশমা ভেঙে দিয়েছিলাম। আমার গাড়ি কেন ঢুকলে? হ্যাঁ বলো, আমার গাড়ি কেন ঢুকলে? আমি ইচ্ছে করে ধাক্কা মারিনি। কেন ঢুকলে? ও চশমা ছাড়া কিছুই দেখতে পাচ্ছিল না। ও তো মনে হয় ঠিক করে ড্রাইভও করতে পারেনি। এই কথাটা তুমি আমাদের আগে বলনি কেন? হ্যাঁ, বাবা বলেছিল যতটা জিজ্ঞেস করবে ততটাই উত্তর দিও, বেশি কথা বললে আমাকে বোকা বোকা লাগিয়ে দিয়ে। না না, তুমি খুবই বুদ্ধিমান স্যার। যদি চশমা ছাড়া লোকটা দেখতে না পায় তাহলে আশেপাশে কোথাও নিশ্চয়ই ঠিক করতে যাবে। একদম ঠিক বলেছো অভিজিৎ। খোঁজ নিতে হবে যেখানে গাড়ি ঠোকাঠুকি লেগেছিল তার আশেপাশে যতগুলো চশমার দোকান আছে, আর ওদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। সমস্ত দোকানে কথা বললাম কিন্তু এখনো ওর কোনো খোঁজ পেলাম না স্যার। চলো এখানেও দেখে নি একবার। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমরা সিআইডি থেকে একটা লোকের ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ বলুন না।
কালকে কি একটা লোক এসেছিল আপনার কাছে চশমা তৈরি করতে, আর ওনার চশমা একেবারে ভেঙে গিয়েছিল, যেমন মারপিট করলে ভেঙে যায়। আর চশমা ছাড়াও দেখতেও পায় না ঠিক করে। স্যার এসে তো ছিল, 2-3 ঘন্টা বসেছিল, তারপর চলে গেল। স্যার উনি কোনো একজন পোপার নামের লোককে গালি দিচ্ছিলেন, হতে পারে উনি চশমাটা ভেঙেছিলেন। হ্যাঁ, ওর কথাই বলছি। ওনার নাম ঠিকানা আছে আপনার কাছে? স্যার না স্যার, উনি তো হাতে হাতে চশমা নিয়ে গেলেন। কিন্তু হ্যাঁ, উনি যে বিলটা পে করলেন সেটা ক্রেডিট কার্ডে। ক্রেডিট কার্ড দিয়ে? তাহলে তো আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। হ্যালো, সিআইডি আমার ব্যাপারে জানতে পেরে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ডক্টর সালুকাকে যে কোনোভাবেই হোক আইস ফ্যাক্টরিতে ডেকে আনছি। ও ডক্টর সালুখে, আমার লোকেরা তোমাকে বরফের মধ্যে ফেলেছিল, তাও তুমি সেখান থেকে বেঁচে গেলে। মনে হচ্ছে তোমার মৃত্যু আমার হাতেই লেখা আছে। এবার তো সোজা গুলি করব তোমাকে। ওঠ ওঠ, তোর ঠিকানা এখন জেলে। কেন খুন করেছো তুমি কপিল আর নেহাকে? ঘেন্না করতাম আমি নেহাকে, আর কপিলকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু ওই নেহার জন্য কপিল আমার দিকে কখনো ফিরেও তাকায়নি। আর সেই জন্যই তুমি ওদের দুজনকে মারার প্ল্যান করলে? হ্যাঁ, আমি নেহাকে ওর ড্রেস ট্রাই করার জন্য আমার বুটিকে ডেকে পাঠিয়েছিলাম। কপিলকে মেরে ফেলার জন্য আমি একটা প্ল্যান তৈরি করেছিলাম। সিজু ওর পিঠে গুলি চালিয়েছিল, কিন্তু কপিল বেঁচে যায়, আর তাই আমি নিজেই ফ্যাক্টরিতে এসে কপিলকে মারতে বাধ্য হই। I love you, Kopil. And I'm sorry. I'm sorry. তুমি পোপটের হাতে বিলের বদলে চিঠি কিভাবে পাঠালে? আমি আমার লোককে বলেছিলাম যেন সে জেনে বুঝে পোপটের গাড়িতে ধাক্কা মারে, আর আমার নিজের হাতে লেখা চিঠিটা ওখানে রেখে দেয়, আর ওই বিলটাকে সরিয়ে ফেলে। তুমি ভেবেছিলে সমস্ত সন্দেহ কপিল আর নেহার ফ্যামিলির উপর গিয়ে পড়বে, কিন্তু সত্যি কখনো চাপা থাকে না জিনা। দুটো খুন করেছো তুমি, একজন সিআইডি অফিসারকে খুন করতে চেয়েছো। এর শাস্তি তুমি অবশ্যই পাবে, হয়তো ফাঁসি হবে তোমার। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.